আমাদের স্টুডিওতে এক বিশেষ অতিথিকে পেয়ে গেছি, ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। অর্ঘ্যদা, তোমাকে স্টুডিওতে স্বাগত। তোমাদেরও অনেক ধন্যবাদ এবং নমস্কার যারা আমাদের শ্রোতা এবং দর্শকরা আছেন। বিশেষ দিন বললাম কারণ আজ কলকাতা লিগের ডার্বি 100 বছরে পা দিয়েছে। কলকাতার ডার্বি ঘিরে বাঙালির যেমন রয়েছে আবেগ, তেমনই রয়েছে কিছু প্রশ্ন। সেই প্রশ্নের ডালি সাজিয়ে আজ বসে পড়েছি অর্ঘ্যদার সাথে একটা ছোট্ট আড্ডা দিতে। অর্ঘ্যদা, প্রথমে তোমার কাছে যেটা জানতে চাইবো যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি হয়ে উঠলো কি করে, মানে এই আখ্যাটা কি করে এই এলো এবং এর ইতিহাসটা। এই যে ডার্বি হয়ে উঠলো কি করে, খুবই ভালো প্রশ্ন করেছো। তার আগে আমি বলবো একটা কথা, এই যে তুমি প্রথমে যেটা শুরু করলে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের আজকে লিগের শতবর্ষ, এই যে 100 বছর আগে 1925 সালে আজকের দিনে 28শে মে মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রথম খেলা হয়েছিল, যা নিয়ে আমরা আজও উদ্বেল হই, এত উত্তেজনা, এত আনন্দ, এত হাসি, এত কান্না। সেই খেলাটা কিন্তু প্রথম হয়েছিল 1925 সালে এবং সেটা ছিল কলকাতা লিগের খেলা। এই যে আইএফএ টিভি যেখানে আমরা বসে আছি, এই আইএফএ সংস্থার অধীনে এই ম্যাচটা 100 বছরে পা দিবে, এটা কিন্তু বড় বিরাট একটা বিশাল ব্যাপার। এবং আইএফএ এর ক্ষেত্রে আমি বলতে চাই, এই যে 1893 সালে সম্ভবত জন্ম আইএফএ, বিশ্বের যে কোনো প্রাচীন ফুটবল সংস্থার সঙ্গে তুলনীয় এটা, মানে প্রথম 3-এ হয়তো আইএফএ থাকবে, এত প্রাচীন একটা ফুটবল সংস্থা। তখন ফুটবল ফেডারেশন যে জন্ম হয়নি, দেখবে তোমার নামটা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন লেখা আছে, তখন ভারতীয় ফুটবল যে বাংলা থেকেই চালাতো। তো সেই জায়গায় তাদের একটা অত্যন্ত গর্বের দিন যে তাদের সেরা ফুটবলের সেরা যে লড়াইটা, মোহনবাগান ইস্ট বেঙ্গল সেরা লড়াই বা ইস্ট বেঙ্গল মোহনবাগান যাই বলো, সেই লড়াইটার আজকে শতবর্ষ তাদের লিগে। তো সেই ম্যাচটা সম্বন্ধে একটুখানি বলে নিই যে 1925 সালে খেলাটি হয়েছিল কলকাতা লিগের এবং নেপাল চক্রবর্তী ইস্ট বেঙ্গলে, তার বলে ম্যাচটি ইস্ট বেঙ্গল জেতে। এটা ইস্ট বেঙ্গল সমর্থকরা খুবই আনন্দিত হবেন, প্রথম ডার্বিটা তারা জিতেছিলেন 1925 সালে নেপাল চক্রবর্তী গোলে জিতে। প্রথমার্ধেই গোলটা হয়েছিল, তারপর মোহনবাগান গোল শোধ করতে পারেনি। কিন্তু মোহনবাগান টিমও সেবার বিরাট নাম করা ব্যক্তিত্ব গোষ্ঠ পাল, তিনি ছিলেন ক্যাপ্টেন, উমাপতি কুমার খেলেছিলেন। তো সেই দিক থেকে দেখতে গেলে এই ডার্বিটা একটা ঐতিহাসিক ডার্বি। আর তুমি যেটা প্রশ্নটা করলে ডার্বিটা সত্যি কবে হয়ে উঠলো, আমি এখন ডার্বি করে যাচ্ছি, কিন্তু এই ডার্বি নামটা কিন্তু আমি জানি না বাঙালির মনে এসছে অনেক পরে। কারণ আমরা যখন সাংবাদিকতা এসেছি প্রায় 20-22 বছর আগে, তারও আগে যারা এসেছেন, তোমরা এই ছোটবেলায় কাগজ পড়বে, দেখবে ডার্বি নামটা কিন্তু তখন লেখা হতো না, তখন বলা হতো বড় ম্যাচ, বাঙালির বড় ম্যাচ, বাঙালির আবেগ। এই বড় ম্যাচ শব্দটার মধ্যে আবেগ ছিল। এই ডার্বিটা আমার ধারণা গত 10 বছর ধরে খুব বড় জায়গায় ডার্বি নামটা চলে এসেছে। এইটা ধরো তোমার যত বিদেশি ফুটবলের দাপটটা বেড়েছে আমাদের এখানে, তত এই ডার্বি নামটা কলকাতা ফুটবলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেমন ম্যানচেস্টার ডার্বি, ম্যানচেস্টার ইউনাইটেড, হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড যেমন ম্যানচেস্টার সিটির সঙ্গে ডার্বিটাকে বলে ম্যানচেস্টার ডার্বি, রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদ ডার্বি, সেগুলো ওখানে ছিল। এইগুলো আমরা যত বিশ্ব ফুটবলটাকে নিজেদের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, আয়ত্ত করেছি, যত দেখতে ভালো লেগেছে, তত আমাদের মধ্যে ডার্বি শব্দটাও এসে গেছে। কিন্তু আমার আজও ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমার আজও বাঙালির বড় ম্যাচ লিখতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এই ডার্বি ম্যাচের নেপথ্যে আমরা দেখেছি অনেক সামাজিক প্রেক্ষাপট রয়েছে, সেটা নিয়ে কি বলবে? অবশ্যই এটা সামাজিক প্রেক্ষাপটে তো ডার্বি তো উৎপত্তি তোমার ধরো ইস্ট বেঙ্গল ক্লাব। এটা জানতে গেলে একটু ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসটা আগে জানা দরকার। মোহনবাগান ক্লাব তো ছিলই 1889 সাল থেকে, তাদের মোহনবাগান ক্লাব মানে আমরা যেটা পরিষ্কার বলতে গেলে ঘটি বাঙাল, মোহনবাগান ঘটিদের ক্লাব ছিল। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম 1920 সালে, অনেকটাই পরে। তো এইখানে জন্মটা কিভাবে হয়েছিল এটার ছোট্ট গল্প আছে। মোহনবাগানের সঙ্গে শোভাবাজারের কোচবিহার কাপে একটা খেলা হয়েছিল, শোভাবাজার যাদের রাজবাড়ি তাদের টিম ছিল। তো সেইখানে দুজন বাঙাল, তখন তো ওপার বাংলা সেরকম হয়নি, সেইখানে বাঙাল বলে, কিন্তু ওরা ওইদিকে যেহেতু জন্মেছিলেন, পরে তাদের বলা হতো শৈলেশ বসু এবং দশা সেন, তারা দুজন খেলেছিলেন শোভাবাজারের হয়ে। তো সেই ম্যাচটাতে মোহনবাগান জেতে, শোভাবাজার হেরে যায়। তখন একটা এই শোভাবাজারও তখন মানে ঘটিদেরই টিম, এখানে শোভাবাজার রাজবাড়ি যেখানে উত্তর কলকাতা, তারা তখন ব্লেম করেন, ওদের ওপর অভিযোগ চাপান যে তোমরা ওইদিকে ওপার বাংলা থেকে এসছো, ওপার বাংলায় থাকো, তোমাদের জন্য আজকে হেরে গেল। তো সেই দিন শৈলেশ বসু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এর প্রতিশোধ নেব, শৈলেশ বসুরা। তো তখন তিনি রাজা সুরেশচন্দ্র চৌধুরী, জোড়াবাগানে তার বাড়ি, তার বাড়িতে আমি গিয়েছিলাম, এখন তো বাড়িটা আছে এবং অত্যন্ত ভালো ভালো আছে সেখানে। যদি তুমিও কোনদিন যাওয়ার দিন যদি সত্যি মানে খেলাধুলা আগ্রহী হওয়া, বাড়িটা দেখে এসো। সেই বাড়িতে রাজা সুরেশচন্দ্র চৌধুরী, তিনি তার সঙ্গে কথা বলে, শৈলেশ বসু তিনিও খুব প্রভাবশালী ছিলেন, নশা সেন, এরা মিলে তৈরি করলেন ইস্ট বেঙ্গল ক্লাব। এবং জোড়াবাগানের রাজা ছিলেন তারা, জোড়াবাগানের রাজবাড়ি যেটা আমাদের সুরেশচন্দ্র চৌধুরী, তার ছড়ি, তারপর ঘড়ি, ওই সময়কার স্মারক সব এখন আছে, খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তো সেই হলো ইস্ট বেঙ্গল ক্লাবের উৎপত্তি। তারপর মোহনবাগান ইস্ট বেঙ্গল শুরু হলো। 1920 সালে ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠা হয়। 1921 সালের মধ্যে ইস্ট বেঙ্গল কিন্তু 7টা ট্রফি জিতেছিল, 7-7খানা ট্রফি জিতে, মানে ইস্ট বেঙ্গল ক্লাব যে এসে গেছে বাজারে, মানে একটা
প্রতিদ্বন্দ্বী এসে গেছে মোহনবাগানে, সেটা কিন্তু শুরু থেকেই ব্যাপারটা ছিল। এরপরে বাংলা আবেগটা আরো ঢুকলো দেশভাগের পর। দেশভাগের পর যখন ওপার বাংলা থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে চলে এলেন, তারা কিন্তু এই ইস্ট বেঙ্গল নামটার মধ্যে নিজের জাতিসত্তাটাকে খুঁজে পেতেন। এটা বার্সেলোনার সঙ্গেও তুলনীয়, বার্সেলোনার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল স্পেনে। তো ইস্ট বেঙ্গলটাকে তখন তার ওপার বাংলা থেকে এসে, তাদের তো কিচ্ছু নেই এখানে, ছিন্নমূল, ওখানে বাড়ি ঘর সব ছেড়ে চলে এসেছেন, তারা তখন এসে এখানে ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল নামটার মধ্যে নিজেদের খুঁজে পেলেন। এই তখন শুরু হলো যেটা তুমি বলছো, মানে প্রবল শত্রুতা যেটা বলে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, সেটা কিন্তু দেশভাগের পরে। এবং এটা নিয়ে প্রচুর ইতিহাস আছে, এবং ইতিহাস তো গল্পে 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 বাড়ে, ডানা মেলে, নানা রকম বই আছে। আমার একটা বই আছে ইস্ট বেঙ্গল নিয়ে, লাল অঙ্কের ডায়েরি, সেটা তো অনেক কিছু আছে। তো সেই যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, তারপর 1925 সালে কলকাতা লিগের প্রথম জারি। এবং আজ আমি নিজেও খুব ভালো লাগে, গর্বিত, এবং এখানে যারা আছে বা যারা শুনছেন, বা তুমিও অ্যাঙ্কারিং করছো, একটা ঐতিহাসিক দিনে অ্যাঙ্কারিং করছো। আজকের দিনে হয়তো এই সময় আমরা এখন গল্প করছি, 100 বছর আগে এই সময় খেলাটা চলছিল 1925 সালে। এটাই মোটামুটি একটু মানে বললে বিশাল হয়ে যাবে। আচ্ছা, এই সূত্র ধরেই আমি বলবো যে আমরা যখনই ডার্বি ম্যাচের কথা ওঠে তখন অনেক আবেগের গল্প শোনা যায়, কাহিনী শোনা যায়। আমি তোমার থেকে জানতে চাইবো, তোমার ঝুলি থেকে একটা যদি একটা বললে মানে আমি খুব চাপে পড়ে যাবো। এত 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 বছর ধরে এত বড় খেলাটা হচ্ছে, এবং এত মানুষের আবেগ, এখান থেকে দুটো জিনিস, একটা জিনিস ছোট করে বার করা খুব কঠিন। তবু আমাদের সময় মতো থাকতে হবে। তুমি যেহেতু প্রশ্নটা করেছো, আমি তোমার দুটো ঘটনা বলতে পারি, এটা হয়তো অনেকেরই জানা। 1975 সালে ইস্ট বেঙ্গলের কাছে মোহনবাগান 5 গোল খেয়েছিল, 5-0 গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল। মোহনবাগান সবচেয়ে বেশি ব্যবধান ইস্ট বেঙ্গলের কাছে, সেটাই সবচেয়ে বড় হার। এবং আজ অব্দি সেই হারটা মোহনবাগান ফেরত দিয়েছিল। 5-3 গোল হয়েছিল, 5 গোল দিয়েছিল, কিন্তু ইস্ট বেঙ্গল 3 গোল দিতে পেরেছিল, ফলে 5-0 হয়নি। সেই হিসাবে দেখতে গেলে সেইটা ইস্ট বেঙ্গলের কাছে খুব গর্বের দিন। 1975 সালে তারা 5 গোলে জিতেছিল। তো সেই ঘটনার পর মোহনবাগানের একজন সমর্থক ছিলেন, তার নাম ছিল উমাকান্ত পালদি, দমদমের দিকে থাকতেন সম্ভবত। আমি যখন বইটা লিখি মোহনবাগানের, তখন আমি খুব খোঁজ করেছিলাম ওনার সম্বন্ধে। তো ওনার সম্বন্ধে কোনো ট্রেস এখনো পাওয়া যায় না, উনি হয়তো ওখানে ভাড়া থাকতেন, চলে গিয়ে মানে তারপরে আর গল্পটা যেটা হচ্ছে যে সেই উমাকান্ত পালদি পরের দিন আত্মহত্যা করেছিলেন, বা সেদিন রাতেই আত্মহত্যা করেছিলেন 5 গোল খাওয়ার দিনে। তো আত্মহত্যা করার পর তাকে যখন পরের দিন সবাই দেখতে গিয়েছেন, মোহনবাগানের প্লেয়ার সুব্রত ভট্টাচার্য, প্রসূন গিয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে, যে একজন সমর্থক তার কত বড় আবেগ থাকলে একটা টিম হেরে গেলে আত্মহত্যা করতে পারে। তো সেখানে তিনি একটা নোট নাকি লিখে রেখে গিয়েছিলেন, যদি পরজন্মে মোহনবাগানের ফুটবলার হয়ে জন্মাই, এবং ইস্ট বেঙ্গলকে যেন 5 গোল শোধ করতে পারি, 5 গোলের জবাব যেন দিতে পারি। এই ভালোবাসা আমি জানি না বিশ্বের নিশ্চয়ই অন্য জায়গায় আছে, কিন্তু বাংলার বুকে এই ভালোবাসা, একজন মানুষ তার প্রিয় দলের হারে আত্মহত্যা করছেন, এটা একটা ইতিহাস হয়ে রয়েছে। তারপরে তার পরিবার কোথায় আছে বা কিছু এগুলো জানা যায় না। আর যদি তুমি, যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে আলোচনা করি, ইস্ট বেঙ্গলের দিক থেকে একটা ঘটনা বলতে পারি। সুরজিৎ সেনগুপ্ত নিশ্চয়ই চেনো তুমি, ময়দানের অন্যতম শিল্পী ফুটবলার ছিলেন, অত্যন্ত বড় ফুটবলার। তিনি প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তো তিনি যখন ইস্ট বেঙ্গলে খেলছেন, তখন তার একটা এমনি অনেক সংস্কার থাকে না মানুষের মনে, কেউ দেখবে আংটি পরে, কেউ দেখবে আগে বুট পরে, আগে জুতো পরে। তো উনি যখন ইস্ট বেঙ্গলে খেলছেন, লিগের খেলা সম্ভবত, সেই সময় লিগে একজন ভদ্রলোক সুরজিৎ সেনগুপ্ত খেলা দেখতে আসে। সুরজিৎদা যখন ঢুকতে নিয়ে দিয়ে, সুরজিৎদার মুখে আমি শুনেছি, জানে না হয়তো অনেকে, ট্রেন দিয়ে ঢুকতেন, তখন এই ভদ্রলোক দাঁড়িয়ে থাকতেন এবং তাকে বলতেন তুমি আজ গোল করো বা ভালো খেলো। সুরজিৎদার ধারণা হয়ে গেছিল যে এই মানুষটাকে দেখলে আমি ভালো খেলি, এরকম একটা সুপারস্টেশন হয়ে গেছিল। তো একদিন এরকম খেলা শুরু হবে, তখন বোধহয় পরের দিকে খেলা হতো, 4-5 পর খেলা শুরু হতো। খেলা শুরু হবে, মাঠের টিম নেমে গেছে। সুরজিৎ সেনগুপ্ত বেড়ে গেটে গায়ে দাঁড়িয়ে তাকে ডাকছেন, বলছি চলো আরে টিম নেমে গেছে, তুমি নামো, মাঠে নামো। বলছে আসছি করছে, এই করতে তো প্রথমার্ধে খেলা শুরু হয়ে গেল, সুরজিৎদাকে নামতে বাধ্য হলো, তিনি ভদ্রলোকে দেখতে পাননি, কোনটা খচখচ করছে, ভালো খেলতে পারছেন না। তো সেকেন্ড হাফ যখন হয়েছে, তখন তিনি গেটের কাছে আসছেন, দেখলেন এই ভদ্রলোক হন্তদন্ত হয়ে আসছেন, চুল ফুল উস্কো, একদম জামা কাপড় অমলিন। তিনি ঢুকছেন, বলে আরে আপনি কোথায় ছিলেন, আপনাকে দেখতে পাইনি আমি, আমার একটু থাকতে, আপনাকে দেখে আমি মাঠে নামিয়ে দেয়, একটু করেই বলেছেন। তখন উনি বললেন যে আমার ছোট ছেলেটা আজকে মারা গেল, ওকে শ্মশানে দাহ করে আমি তোমার খেলাটা দেখতে এলাম। তো এইটা একটা ভালোবাসা কতটা, সুরজিৎদা পরে এত বছর পরে যখন গল্পটা বলেছিলেন, তখন তিনি প্রায় চোখে জল এসে গেছিল। একটা মানুষের ভালোবাসা কতটা হতে পারে, নিজের ছেলেকে দাহ করে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে খেলা দেখার জন্য, সুরজিৎ সেনগুপ্তের খেলা দেখার জন্য তিনি ছুটে এসেছেন। এবং এইগুলো সবই ধরো
ডার্বির সঙ্গেই জড়িত। তোমার আমি বলছি এটা যেমন মোহনবাগানের ডার্বির ক্ষেত্রে বললাম, ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও এরকম প্রচুর ঘটনা আছে যারা, এবং তোমার স্মরণীয় যেটা এখন অনেকটা কমে গেছে হয়তো এই জিনিসটা, এখন ফেসবুকের দৌলতে সব ফেসবুকে চিংড়ি ইলিশ হয়। তখন বাজারে এটা আমি সত্যিই দেখেছি, মোহনবাগান জিতলে চিংড়ি এবং ইস্টবেঙ্গল জিতলে ইলিশ মাছ বাড়িতে, এবং কত মানুষ রাত্রে না খেয়ে থাকতেন টিম হেরে গেলে, এই যে সারাদিন না খেয়ে সারা রাত্রে, এগুলো কিন্তু সত্যি মানে দেখার মতোই গল্প এগুলো। সত্যি সত্যি। আচ্ছা, এই ডার্বি ম্যাচ নিয়ে কথা বলতে গেলে যেটা আলোচনা একটা যে প্রসঙ্গটি উঠে আসে সেটা হলো 1980 সেই দুঃখজনক দিনটি, যেটা নিয়ে তুমি একটি বইও লিখেছো, এবং সেই বই লিখতে গিয়ে তুমি খুবই মানে রিগারাস ফিল্ড ওয়ার্ক করেছো আমরা জানি। সেই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? দেখো, তোমার সেই অভিজ্ঞতা। 1980 16 আগস্ট নিয়ে আমার একটা বই এই গত বছরই বেরিয়েছিল, আইএফএর যেদিন ওই দিনটাকে স্মরণ করে আইএফএর রক্তদান অনুষ্ঠান করেন, এটা ইন্ডোরে খুব বড় করে হয়, সেদিনই বেরিয়েছিল আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং আমাদের আইএফএর সচিব অনিল বান্দার হাত দিয়ে বইটি উদ্বোধন হয়। তো বইটির নাম ছিল নিয়তি। তো আমি কেন বইটার নাম নিয়তি রেখেছি, তোমার এই গল্পটা নিয়তি রেখেছি কেন, গল্পটা বললেই তুমি গল্পটা সব বেলালি বুঝতে পারবে ঘটনাটা কি হয়েছিল। মানে ধরো সেই দিন 1980 16 আগস্ট, সেই দিন 16 জন যে মারা গিয়েছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল মিলিয়ে সমর্থকরা, তাদের অনেকেরই সেদিন হয়তো মাঠে আসার কথাই ছিল না, এমন ছিল, কিন্তু তাদের নিয়তি হয়তো সেদিন সত্যি ডেকে এনেছিল। যেমন আমি এইটা নিয়ে তুমি ঠিকই বলেছো, এই বইটা নিয়ে লিখতে গিয়ে অনেক রিসার্চ করেছি। এটা কিন্তু লেখাটা অনেকদিন আগে থেকে আমার ভাবনায় ছিল এবং কাজ শুরু করেছিলাম। আগে এই আইএফএতে কিকঅফ বলে একটি পত্রিকা বেরোতো, এখনো বেরোয়, সেই কিকঅফে আমি প্রথম এই সংক্রান্ত একটা লেখা লিখেছিলাম, ছোট করে লিখেছিলাম 1916 আগস্টে কিছু ঘটনা সাজিয়ে, তারপর বিভিন্ন কাগজে লিখেছিলাম। এবং সেই ঘটনার যখন খুব সম্ভবত 25 বছর এরকম কিছু হয়েছিল, আমি তখন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে, তাদের এইখানে কলকাতায় ছিল, উত্তরবঙ্গ থেকে এসেছিল, খোঁজ নিয়ে একটা লেখা পড়েছিলাম। সেইখান থেকেই এই উপন্যাসটার ভাবনা আসে আমার মাথায় আরো বড় করে জানানোর জন্য। তো সেটাই যেটা বলছিলাম, উত্তরবঙ্গের একজন, আমি একটা গল্প বলছি তাহলে বুঝতে পারবে। উত্তরবঙ্গের একজন ছিলেন ইস্টবেঙ্গল ভক্ত, তিনি সরকারি বাস চালাতেন। তো তার সেদিন 14 আগস্ট রাত্রিরে বাস নিয়ে তিনি বেরিয়েছিলেন, সম্ভবত কোচবিহার থেকে বোধহয়, বেরিয়ে তিনি আসবেন, এখানে এসছেন, এসে আবার 15 আগস্ট রাত্রিবেলা বাস নিয়ে চলে যাবেন। তার সত্যিই তার মানে খেলা দেখার তেমন কোনো ইচ্ছে ছিল না বা ছিল না, তিনি সমর্থক, তিনি ভালোবাসতেন খুব টিমকে। তো তিনি যখন এই বাস নিয়ে সকালবেলা এসে দাঁড়িয়েছেন, এ করেছেন, চান টান করে খাওয়া দাওয়া হয়েছে, তখন ওনাদের ওই যে ইন্ডিয়ান টিম থাকে না, ওখানে একজন লোক তাকে বলে এই খেলা দেখতে আজকে ম্যাচের একটা ইস্টবেঙ্গলের টিকিট আছে। তখন বলে মাত্র তাহলে রাত্রিবেলা বাস নিয়ে যাওয়া, খেলা তো সন্ধ্যেবেলা হয়ে যাবে, দেখে আসি। তো সেইটাই বলছি, সেটা যাওয়ারই কথা ছিল না, সেই ভদ্রলোক গেলেন এবং সেই ভদ্রলোক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। এরকম যেমন আর একটা ঘটনা তোমায় বলি, একজন বাবা আর কি, তো তার খেলা দেখতে যাওয়ার কথা ছিল, তিনি তার মেয়ে ছোট্ট, প্রায় 7-8 বছরের মেয়ে ছিল, সেই তিনি মেয়েকে বলে গেছিলেন, এই বাগবাড়ির দিকে থাকতেন, তাদের বাড়িতে আমি গিয়েছিলাম, তাদের দোকান ছিল, বলে গেছিলেন, মেয়ে বলছে কোথায় বেরোচ্ছে, কোথায়, আমার তোর জন্য লজেন্স কিনে নিয়ে আসছে, আমি তার লজেন্স কিনে নিই, মানে বাড়ি থেকে বেরোবে বলে তাড়াতাড়ি বেরিয়ে তিনি খেলাটা দেখতে গিয়েছিলেন, গিয়ে সেদিন পদপিষ্ট হয়ে মারা যান। যখন বাড়িতে আসে, এর জন্য লজেন্স আনা হয়নি, যাই মানে তার মরদেহ ফেলে আর কি বাড়িতে। তো একজন ভদ্রলোক, তিনি তার দাদার শ্বশুরকে দেখতে এসেছিলেন, এইখানে হসপিটালে ভর্তি ছিলেন, বাঁকুড়া থেকে এসেছিলেন। তো এইবার তার নামটা মনে আছে, ওই মদন মোহন বাগালি, তার দাদার নাম ছিল হরিমোহন বাগালি, তিনি তার সঙ্গে এখনো আছেন, তার সঙ্গে আমার কথা হয় মাঝে মাঝে। তিনি আমায় গল্পটা বলেছিলেন, তিনি ওই বলেছিল আমি পিজি হসপিটালে দেখবো, দেখে আমি রাত্রিতে বাস ধরে চলে যাবো, বাঁকুড়া ফিরে যাবো 16 আগস্টের দিন। তো তাই জানি বেরিয়ে গেছেন ওরা, বেরিয়ে গিয়ে তখন রবীন্দ্র রচনাবলী তখন কলেজ স্ট্রিট থেকে কিনতে গেলে ওই অর্ডার দিতে হতো, আগে লিখে টিকে নিয়ে যেতে হতো, তো সেটা তিনি নিয়েছিলেন, লিখে নিয়ে মদন মোহন বাগালি। এবং তার খেলায় তখন তিনি ভাবলেন হাতে একটা সময় আছে, যাই একটু খেলা দেখেছি, ইডেনে যাবো খেলা দেখে, টিকিট জোগাড় করেছিলেন হয়তো কোথা থেকে। তো তার বাড়ির লোক, তখন তার মোবাইল ফোন ছিল না, যে কোথায় আছিস কি জানা যেত না, অত বছর আগে। তার বাড়ির লোক জানতেই পারেনি যে ওই মদন মোহন বাগালি এই সমর্থক, মনমান সমর্থক ছিলেন, তিনি ওই পিজি হসপিটালে 3 দিন ধরে পড়েছিলেন, তার বাড়ির লোক জানতেই পারেনি। এইবার তার বাঁকুড়ার বাড়ি থেকে ফোন আসে, বা ফোন বা জানতে চাই যে কি হলো, তো ফিরলো না এখনো। তখন ওনার দাদা, যিনি হরিমোহন বাগালি, যার খুব বড় একজন আর্ট কলেজের শিক্ষক, তিনি তারপর নানা হসপিটাল খোঁজ নিতে যা হয় করতে করতে গিয়ে দেখেন যে তার ভাই, তখন তার ভাই বেঁচে ছিল, সেই দিনই করে মারা যান। তো ওই তার ভাই খেলা দেখতে গিয়ে মানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। এবং এইটা যদি তুমি জানো,
একটা ঘটনা থেকে ব্যাপারটা ছড়িয়ে গিয়েছিল মাঠে। একটা দুই ফুটবলার, মোহনবাগান ইস্টবেঙ্গলের দুই ফুটবলারের মধ্যে একটা খুব উত্তেজনা দিয়ে খেলাটা শুরু হয়েছিল, প্রচন্ড চাপ ছিল। তো সেইখানে সেকেন্ড হাফে একটা ঘটনা ঘটে দুই ফুটবলারের মধ্যে, তারা এখন আছেন, আমি নামটা বলতে চাইছি না। তো ফাউল হয়েছিল, যেটা তাদের কোনো দোষ না। তো রেফারি বাঁশি বাজিয়ে দুজনকে লাল কার্ড দেখান, একটা মারামারি পর্যায়ে শেষে সেইটাই আগুনটা গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল। সেই আগুনের ফলে সেই উত্তেজনাটা গ্যালারিতে ছড়িয়ে পড়ায় কি হলো, তখন পুলিশও কিছুটা মানে তখন অনেকে মানে ফুটবলাররা বুঝতেই পারেনি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তখন ওই হুড়োহুড়ি মারামারিতে কি হয়, ওই পেছনে একটাই গেট ছিল, সেইখান দিয়ে সবাই বেরোতে গিয়েছিল। এবং গেটটা এমনই নিয়তি, এটা দেখো, গেটটা চাবি দিয়ে চলে গেছিল, গেটটা চাবি, এবং যে চারটায় চাবি ছিল তাকে খুঁজে পাওয়া যায়নি। হয়তো কোথাও গিয়েছিলেন টিচেন চাবিটা, ফলে গেটে ওইখানে চাপে পদপিষ্ট হয়ে 16 জন ওইরা মারা গেছিল। এবং তুমি যদি পুরোনো কাগজ টাগজ দেখো, ছবি বার করে নেটেও দেখা যায়, দেখবে উপর থেকে গ্যালারির উপর থেকে লাফ দিয়ে লোকেরা নামছেন মানে বাঁচার জন্য। এরকম একটা বাচ্চা ছেলেও এখানে পদপিষ্ট হয়েছিল। তো খুবই প্যাথেটিক ঘটনা। এবং এত বছর পর আর বলে লাভ নেই যে কার দোষ ছিল কি ছিল। পুলিশও অনেক লোককে ঢুকিয়েছিল, মানে টিকিট ছাড়া বহু লোক ঢুকে। সবচেয়ে বড় কথা ছিল একই মোহনবাগান ইস্টবেঙ্গল, তুমি যদি খেলা দেখো দেখবে দুদিকে ভাগ থাকে গ্যালারি, সেইটা একই গ্যালারিতে দু দলের সমর্থকদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেটা কারো ভুল আর আজকে বলে লাভ নেই, কিন্তু এটা একটা বিরাট প্রভাব ফেলেছিল সেবার। সেই বছর সরকারের পক্ষ থেকে লিগ বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে একটা ঘটনা, সেটা হচ্ছে কিংবদন্তি আমাদের গায়ক মান্না দে, তিনি এই খেলাটি নিয়ে একটি গান গেয়েছিলেন, খেলা ফুটবল খেলা পোকা দেখতে গেল। তার ওই গানটি সুপর্ণ গান্ধী ঘোষ তিনি লিখে দিয়েছিলেন, তার সুরেই খুব বিখ্যাত হয়েছিল। এবং তিনি মান্না দে এই গানটি ক্যাসেট বিক্রি হয়ে যে টাকাটা উঠেছিল, সেই টাকাটা তিনি আর্ত পরিবার যারা প্রয়াত এদের পরিবারকে দিয়ে দিয়েছিলেন। খুবই প্যাথেটিক ঘটনা। এই ঘটনা যাতে এরপর থেকে সরকার অনেক সজাগ হয়েছে, আইপি সজাগ হয়েছে, এই ঘটনা যাতে আর ভবিষ্যতে কোনোদিন না ফিরে আসে, সেই জন্য আমাদের সকলেরই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে যাওয়ার আগে এই ঘটনাটা মনে রেখে যাওয়া উচিত, যাতে আর কারো মায়ের কোল না খালি হয়, আর কারো বোন বা ভাই বা দাদা যেন না হারিয়ে যায়। বলো আর কিছু। আচ্ছা, ডার্বি ম্যাচ অনেক নায়কের জন্ম দেয়, এটা কতটা সত্যি বলো তোমার? সবসময় সত্যি, অবশ্যই সত্যি। দেখো এখন এই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে একটু বাঙালি ফুটবলার কম, সংখ্যায় কম, ফলে আবেগটা হয়তো আমরা ভাবি যে কমে গেছে, যদিও আমার মনে হয় না। কারণ এখনো টিকিটের যা চাহিদা হয় এবং মাঠে যা ভিড় হয়, তাতে মনে হয় না যে বাঙালির আবেগ হারিয়ে গেছে, যথেষ্ট আছে। এখন ফুটবলটা অনেক ব্যাপ্ত, মানে ছড়িয়ে গেছে চারিদিকে। বাঙালি ফুটবলার শুধু মোহনবাগান ইস্টবেঙ্গলই খেলে তা নয়, বাইরের টিমগুলো খেলছে, ভিন রাজ্যে খেলছে, এমনকি বিদেশেও দু একজন খেলতে যায়। সেই হিসাবে দেখতে গেলে তো এইটা তো তারকার জন্মেরই ম্যাচ, অবশ্যই অজস্র তারকাকে জন্ম দিয়েছে এই ম্যাচ। তুমি যে কোনো ফুটবলারকে জিজ্ঞেস করে বলবে ডার্বি আমাকে নতুন ভাবে আবিষ্কার করেছে, জন্ম দিয়েছে। যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে একটা খুব কৃষ্ণগোপাল চৌধুরী বলে, তুমি হয়তো নাম শোনি, একজন ফুটবলার ছিলেন। তার জীবনে যদি তাকে জিজ্ঞেস করে একটাই মানে স্মরণীয়, তিনি শ্রীরামপুরের দিকে থাকেন আজও, মোহনবাগান ইস্টবেঙ্গলে তিনি গোল করেছিলেন, মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলে গিয়েছিল, মোহনবাগানের গোলটা শোধ করেছেন। সেই একটা ম্যাচ তাকে তার পরিচিতি দিয়েছে, তাকে নায়ক বানিয়ে দিয়েছে। এরকম ধরো তোমার এরকম অজস্র প্লেয়ার, সুভাষ ভুঁড়ি থেকে সুধীর সেনগুপ্ত, মানস ভট্টাচার্য, যার কথাই বলবে তুমি, সবাইকে কিন্তু নায়ক বানিয়েছে এই ডার্বি ম্যাচে। এবং তোমার পরবর্তীকালে বাইচুং ভুটিয়া, তিনি অবশ্যই বড় ফুটবলার, কিন্তু তার ডার্বিতে যে হ্যাটট্রিক আছে 1997 সালে ম্যাচে হ্যাটট্রিক, একটাই হ্যাটট্রিক বাইচুং ভুটিয়ার বড় হয়েছে। তারপরে কিয়ান নাসির করেছিল, জামশেদ নাসির, তুমি এখন তার জামশেদ নাসির ছেলে। তো সেইটাও তো, এগুলো তো নায়ক বানিয়ে দেয়। একটা যদি ডার্বিতে না হয়, সাধারণ একটা ম্যাচে জস্টলিক দলের সঙ্গে যদি হ্যাটট্রিক করতো, সেটা এগুলোকে মনে রাখতো। ফলে সেইভাবে যেটা বলার যে এটা সত্যি, মানে ডার্বি বহু 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 নায়কের জন্ম দিয়েছে। আমি ওই কয়েক বছর আগে ওই ছেলেটার নামটা ভুলে যাচ্ছি, ওই এও গোল করেছিল, এবং আমি তাদেরকে নিয়ে কপি করেছিলাম। সে রাত্রিবেলা স্টেশনে ছিল, স্টেশনে থেকে পরের দিন সকালে গিয়ে গোল করেছিল। এরকম প্রচুর নায়কের জন্ম দিয়েছে। এবং আবার প্রচুর ভালো বড় ফুটবলার, তাদেরকে ডার্বিতে না খেলতে পারার জন্য গ্লানি তাদের শুনতে হয়েছে। প্রচুর বড় ফুটবলার তারা কিন্তু ডার্বিতে হয়তো সফল হতে পারেননি, ফলে তাদের কেরিয়ারে একটা দাগ পড়ে গেছে এত বড় ফুটবলার হওয়ার পর। সেরকমও অনেক আছে, সবার নাম হয়তো এখানে করা উচিত না। তো তুমি যেটা বললে, অবশ্যই নায়কের জন্ম দিয়েছে, এবং ভবিষ্যতে আরো 100 বছর হয়েছে, আরো 100 বছর খেলা হবে, তারও পরে খেলা হবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু কলকাতা ডার্বি থাকবে এবং হাজার হাজার নায়কের এভাবেই জন্ম দেবে। আচ্ছা, তোমার এই 23 বছরের ক্যারিয়ারে তোমার দেখা শ্রেষ্ঠ ডার্বি কোনটা? আমার দেখা শ্রেষ্ঠ ডার্বি বলতে তুমি যদি সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করো, অজস্র ডার্বি আমি কভার করেছি, সেগুলো তো লিখেছি, কাগজে বেরিয়েছে,
আছে, কিন্তু আমার জীবনের দেখা সেরা ডার্বি যদি তুমি বলো, সেটা আমি রিপোর্টার হিসেবে কভার করিনি, তখন একজন সমর্থক হিসেবেই কিশোর বয়সে মাঠে গিয়েছিলাম। 1997 সালের ডায়মন্ড ম্যাচ অমল দা, তুমি হয়তো শুনে থাকবে, তখন তুমি খুবই ছোট। 97 ডায়মন্ড ম্যাচ যুব ভারতীতে হয়েছিল, ফেডারেশন কাপের ম্যাচ ছিল সেটা, ফেডারেশন কাপের ম্যাচ। অমল দত্ত ছিলেন মোহনবাগানের কোচ, পিকে ব্যানার্জি ছিলেন ইস্টবেঙ্গলের কোচ। সেই ম্যাচটার যে উত্তেজনা তৈরি হয়েছিল, তখন আমি সাংবাদিকতা আসিনি, কলেজে পড়ি, কোনোভাবে আমি সেই ম্যাচে টিকিট পেয়েছিলাম, তো গিয়েছিলাম খেলা দেখতে। তো সেই ম্যাচটা যে উত্তেজনা তার 1 মাস আগে থেকে শুরু হয়েছিল, এরকম সত্যি ভাবা যায় না, মানে দেখা যায় না। এবং সেই ম্যাচটার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যে একটু আগে বললাম না বাইচুং হ্যাটট্রিক, সেই ম্যাচটাতেই বাইচুং হ্যাটট্রিক করেছিলেন। মোহনবাগান 4-1 গোলে হেরে গিয়েছিল ম্যাচটা, মোহনবাগান 4-1 গোলে হেরেছিল। 1,22,000 না 1,23,000 সমর্থক হয়েছিল সল্টলেকে। এখন তো ছোট করে দিয়েছে, বিশ্বকাপের সময় কমিয়ে দিয়েছে সিট, তখন অত লোক ধরতো, এবং ওটা একটা সর্বকালীন রেকর্ড, কোনো মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে অত লোক হয়নি। আজও মনে আছে টিকিটের রং ছিল হলুদ রঙের টিকিট নিয়ে, এবং সেটাতেও প্রচুর ভাবে লোক ঢুকে গিয়েছিল, টিকিট ছাড়াও ঢুকেছিল। সেটা একটা মারাত্মক, মানে 1980 ফিরে আসতে পারতো এমন পরিস্থিতি ছিল। বসার জায়গা ছিল না, সিঁড়ি, তখন চেয়ার ছিল না সল্টলেকে, সিঁড়িতে লোক বসেছিল, এইভাবে ঝুলে পাঁচিলে ঝুলে লোকে খেলা দেখেছিল ওখানে। তো সেইখান থেকে বলতে গেলে সেটা অবশ্যই সেরা ম্যাচ। এবং মোহনবাগান হেরে গিয়েছিল, এবং আমার মনে আছে এখন মোহনবাগান সমর্থকরা ভেঙে পড়েছেন, দুঃখে এরকম বসে আছে রাস্তার উপর, একদম রাস্তার উপর বসে। তারপরেও মোহনবাগান এত ভালো খেলেছিল ম্যাচটা, 4-1 গোলে হেরে যাওয়ার পরও। ভাবো এটা, অমল দত্ত মোহনবাগানে করছিলেন, কিংবদন্তি কোচনি। সেই বছর ডায়মন্ড সিস্টেম বলে একটা সিস্টেম এনেছিলেন, মানে মোহনবাগান মাঠে নামলেই গোল করতো, ত্রিভুজের মতো ডায়মন্ডের মতো সিস্টেমটা ছিল, মানে নামলেই গোল। সেই মোহনবাগান হেরে যাবে খুব ভাবেনি, সবাই বলেছিল ইস্টবেঙ্গলের 5 গোলের রেকর্ড হয়তো মোহনবাগান সেই বছর ভেঙে দেবে। তারপরেও সেইরকম 4-1 গোলে হেরে যাওয়ার পর অত হতাশার পর অমল দত্ত তখন স্কুটার নিয়ে মাঠে আসতেন, তিনি যতদিন কোচিং করেছেন স্কুটারই আসতেন। ওই ম্যাচ হেরে যাওয়ার পর সল্টলেক থেকে তিনি বাবুইহাটি বাড়ি ফিরেছিলেন, সল্টলেক দিয়ে যখন স্টেডিয়াম দিয়ে বেরোচ্ছেন আমার মনে আছে, মোহনবাগান সমর্থক তাকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন 4-1 গোলে হেরে যাওয়ার পর। এইটা তার মানে ভেবে দেখো যে কতখানি একটা ভালোবাসার অভাবে কোন পর্যায়ের খেলাটা হয়েছিল। সেইখান থেকে পিকে এবং অমল দত্তের যুদ্ধ, এটা স্মরণীয়, এবং যারা সেই সময় সাংবাদিক হিসেবে কভার করেছেন তাদের জীবনে একটা, আমি বলবো, অন্যতম স্মরণীয় ম্যাচ। শেষ প্রশ্নে চলে আসছি, সেটা হলো এই সামাজিক প্রেক্ষাপট থেকে শুরু হয়ে যে লড়াই, সেখান থেকে ইলিশ, চিংড়ি, বাঙাল ঘটি, এই লড়াই কি আজও চলছে? আজও মানে কতটা, আমি বলতে চাই, আমি মানে জানতে চাইছি তোমার থেকে যে এই বর্তমান প্রজন্মের মধ্যে এই ডার্বির প্রতি আবেদনটা কি কোনোভাবে কমেছে? তুমি ইলিশ না চিংড়ি কোনটা? আমি চিংড়ি। আমি যদিও দুটোই, আমি ইলিশ মাছটা ভালোবাসি, খাওয়া উচিত ছিল হয়তো চিংড়ি মাছ, চিংড়িতে একটু সমস্যা হয় বলে শরীরে খেতে পারিনি। যাই হোক, তো দেখো নতুন প্রজন্মের মধ্যে এটা অনেকেই প্রমাণ করার চেষ্টা করে যে নতুন প্রজন্ম অনেকে লেখেন টেখানো, যারা লেখেন তারাও একসময় মোহনবাগান ইস্টবেঙ্গল লিখে নিজেরা নাম করেছিলেন, কিন্তু এখন তারা লেখেন নতুন প্রজন্ম হয়তো আগ্রহী নয়। আমি একেবারেই এটা বিশ্বাস করি না। আমি জানি তুমি খেলা দেখতে গেছো, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখেছো? যদি পারো একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখে নিও, জীবনে একটা সম্পদ হয়ে থাকবে। আমি এখনো পর্যন্ত গত 10 বছরে যা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ কভার করেছি, আমি কিন্তু ওখানে সব নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরই দেখেছি। ধরো আমি দেখেছি সব যাদের এসছে মাঠে, তাদের ধরো 80% বয়স, ছেলে হোক বা মেয়ে হোক, 25 বছরের মধ্যে, তারা নতুন প্রজন্মই করতে হবে। তারা আবেগে গলা ফাটিয়েছে, তারা টিকিট চেয়েছে, টিকিটের জন্য হাহাকার করেছে, খেলা হারলে কেঁদেছে, জিতলে আনন্দে ভেসেছে। এখন তো ফেসবুকের দুনিয়া, সোশ্যাল মিডিয়ার দুনিয়া, আরো ব্যাপারটা আরো ছড়িয়ে গেছে ব্যাপকভাবে। যত দিন যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল এমন একটা আবেগ, যদি তুমি নতুন প্রজন্ম না দেখতো না, তাহলে আমরা আজকে অনুষ্ঠানটা করতাম না। 100 বছর আগে যারা খেলা দেখেছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল আবেগ নিয়ে, 100 বছরে তো প্রত্যেক বছরে প্রত্যেক যুগে নতুন প্রজন্ম এসছে। 1980-তে একটা প্রজন্ম এসছে, 70-এ এসছে, 60-এ এসছে, 90-এ এসছে, তাহলে তারা তো এগিয়ে নিয়ে গেছে। যদি 100 বছর আগে খেলাটা হয়ে যেত, তারপর নতুন প্রজন্ম আগ্রহ না দেখাতো, তাহলে তো আজকে আমাদের এই জায়গায় আসতামই না আমরা। তা আজও তাহলে টিকিটের জন্য হাহাকার হচ্ছে কেন? আজও তাহলে সল্টলেকে খেলা হলে, এখন সল্টলেক প্রায় 70,000 মতো লোক ধরে, 65-70,000, একটা সিটও আসন একটা খালি পড়ে থাকে না কেন? মোহনবাগান ইস্টবেঙ্গলের আবেগ, সে বাঙালি খেলুক না খেলুক, চিরকাল থাকবে, আগামী 100 বছর থাকবে, তারপরেও থাকবে, অতীতেও ছিল। এই আবেগ কোনদিন মুছা যায় না। যতদিন ইলিশ চিংড়ি থাকবে, মাছ যতদিন থাকবে আমাদের জীবনে, মোহনবাগান ইস্টবেঙ্গল বাঙালির আবেগও চিরকাল থেকে যাবে। ব্যাস, এই নিয়ে আমরা শেষ করছি আজকের পর্ব। এই আবেগ চলুক, ফুটবল বেঁচে থাক। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার।